তুমি কি যমুনার কুলে কদম্বের শাখে বসে বাজাতে বাঁশরি, তুমি কি পিতৃসত্য পালিবার তরে 14 বর্ষ লাগে গিয়েছিলে বনে, যার গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশ পাতর ধন্য হলো জগাই মাদায়। তুমি কি সেই যোগীর ধ্যানের ধন পতিত পাবন? বলো কে কে তুমি ঠাকুর? নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি যাত্রা জগতের জীবন্ত কিংবদন্তি অভিনেতা অসীম কুমার মহাশয়কে। আজকে আমরা তার কাছ থেকে শুনে নেব তার যাত্রা জীবনের নানা জানা অজানা কাহিনী। অসীম কুমার চিৎপুর যাত্রা জগতের সেই অভিনেতা যিনি একটানা 50 বছর পেশাদার যাত্রা জগতে তার যাত্রার জয়যাত্রা পূর্ণ করেছেন। জ্যোৎস্না দত্ত, বীণা দাশগুপ্তা, বেলা সরকার, যাত্রা জগতের এই 3 কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার যাত্রার অভিনয় দেখতে দিল্লিতে এসেছিলেন বিপ্লবী ভগৎ সিং এর মা। আজকের আমাদের এই পর্বে উপস্থিত রয়েছেন যাত্রা জগতের জীবন্ত কিংবদন্তি অভিনেতা অসীম কুমার। চলে যাব অসীম বাবুর কাছে। জেঠু, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব আপনার ছোটবেলার কিছু কথা। ছোটবেলার কথা এখন আর কি বলবো। আমি ফরিদপুর জেলার গোপালগঞ্জ সাব ডিভিশনে, এখন অবশ্য গোপালগঞ্জ জেলা হয়ে গেছে শুনছি, ননিকির গ্রামে জন্মেছিলাম। 1947 সালে আমি প্রথম কলকাতায় আসি। এসে কিছুদিন পড়াশুনো করেছি, বেশি এগোতে পারিনি। পড়াশুনো করে তারপর বিভিন্ন কাজে, অর্থাৎ শখ হলো সেতার শিখব। প্রায় 5 বছর সেতার শেখার পর যাত্রায় পেয়ে বসলো, আমাকে অভিনয়ে পেয়ে বসলো। আচ্ছা, মানে অভিনয় আপনি করবেন এটা ছোটবেলা থেকে আপনার একটা অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল? না, কোনো আকর্ষণই ছিল না। হঠাৎ খেয়াল হলো যে সিনেমা, থিয়েটার এইসব দেখে মনে হলো অভিনয় করলে কেমন হয়। তা পাড়ারই একটা ক্লাবে আমি গেলাম অভিনয় করবার জন্য। আমাকে বলল যে পারবে, ঠিক আছে দেখো। তখন প্রভাত পাল, কসবা সত্রিকা সংঘ, প্রভাত পাল মহাশয় আমাকে ট্রেনিং দিতে আরম্ভ করলেন। বলছে তোমার চেহারা আছে, কেন তুমি অভিনয় করতে পারবে না? তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ওই 17-18 এরকম হবে। তখন থেকেই অভিনয় একটা নেশা পেয়ে গেল। তখন ফলে কি হলো, সেতার আর শেখা হলো। তার মানে ওই প্রভাত পাল মহাশয় আপনার জীবনে অভিনয়ের প্রথম গুরু? অবশ্যই প্রথম গুরু প্রভাত পাল মহাশয়। উনি আমাকে বলতে গেলে জিভে আঙ্গুল দিয়ে আমাকে উচ্চারণ শিখিয়েছেন। ওনার অবদান তো আমি ভুলতে পারি না, কোনোদিন ভুলবো না। তারপরে মানে যাত্রার অভিনয়ের দিকে আর আছে এই অ্যামেচার, তখন অ্যামেচার থিয়েটার যাত্রা করতাম। একদিন আমাদের পাড়ায় যাত্রা হচ্ছে, সেখানে প্রধান অতিথি হয়েছিলেন শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায়, তখনকার দিনের নামকরা অভিনেতা এবং নাট্যকার। আচার্য পূর্ণেন্দু শেখরের দাদা শশাঙ্ক শেখর, পূর্ণেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়ের দাদা, উনি প্রধান অতিথি হয়ে এসেছিলেন। যাত্রা দেখে ওনার চলে যাবার কথা ছিল, কিন্তু উনি গেলেন না, পুরো যাত্রা দেখলেন। দেখার পর আমাকে ডাকলেন, পেশাদারে যদি যাত্রা করতে যাও এই ঠিকানায় আমার সাথে দেখা করো। আমি তো মানে প্রায় লম্পঝম্প আরম্ভ করে দিলাম। বাড়িতে খুবই আপত্তি, তবু না করে না বলে আমি চিৎপুরে ওনার সাথে দেখা করলাম। ওনার অর্গানাইজের তখন নাম ছিল শতরূপা। সেটা ধরো 1964 সালের কথা। উনি দেখে শুনে আমাকে নিয়ে নিলেন। তাহলে শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম কোন যাত্রায় ওখানে আপনি অভিনয় করেন? সেও একটা ইতিহাস। ভৈরব গঙ্গোপাধ্যায়ের রচিত চিৎপুরে প্রথম নাটক চুয়া চন্দন,
এবং কাকতালীয়ভাবে ভৈরবদার জীবনের শেষ নাটকেও আমি হিরো, জীবন গাড়ির ফেরিওয়ালা। এটা কাকতালীয় ব্যাপার। তাই ভৈরবদাকে জীবন থাকাকালীন আমি বলেছিলাম যে, ভৈরবদা মনে আছে আপনার প্রথম নাটকের হিরো আমি চন্দন, চুয়া চন্দনে চন্দন। কিন্তু শেষ নাটকের কথা তো আর ওনাকে বলা যায়নি। পরবর্তীকালে ভাবলাম যে সত্যি এটা আমার জীবনে একটা কাকতালীয় ঘটনা। একটা নাট্যকারের প্রথম নাটক। ভৈরবদা অবশ্য তার আগেও নাটক লিখেছেন, কিন্তু সেগুলো পেশাদারে আসেনি, চিতপুরে আসেনি, বাইরে বাইরে অভিনয় হতো। তা প্রথম নাটকে আমি চন্দন, চুয়া চন্দনে চন্দন অর্থাৎ হিরো, এবং জীবনের শেষ নাটকে কাকতালীয়ভাবে আমি জীবন গাড়ির ফেরিওয়ালার হিরো। অর্থাৎ শিবদাস মুখার্জি গত হলেন, তারপরে ওদের অনেক দিন বায়না ছিল কে করে। তখন আমার দল সবে ছুটি হয়েছে, আমি যে দলে কাজ করতাম ছুটি হয়েছে। তখন ভৈরবদার ছেলে এসে আমাকে ধরাধরি যে আপনাকে এটা করে দিতেই হবে। আমি শিবদার পাঠ, সে তো বিশাল পাঠ, আমি মুখস্থ করতে পারবো কেন? না, আপনার দ্বারাই সম্ভব, হ্যান ত্যান অমুক তমুক হ্যান ত্যান। যাই হোক, করলাম বেশ কিছুদিন, প্রায় ধরো 20-25 নাইট ওদের হয়ে যাত্রা করে দিয়েছি। ওই আমার শেষ ভৈরবদার পালা, ওই শেষ অভিনয়। তাহলে চিতপুরে ভৈরব গঙ্গোপাধ্যায়ের জার্নিও শুরু হচ্ছে, আপনার জার্নিও শুরু হচ্ছে একসাথে। ভৈরব গঙ্গোপাধ্যায়ের প্রথম যাত্রা একসাথে। তাহলে ওই চুয়া চন্দনের পর আপনার যাত্রাতে এর পরে কি পদক্ষেপ হলো? চুয়াচন্দনের পর 2 বছর ওদের ওখানে ছিলাম। 2 বছর পর একজনে খবর দিল যে বড় দলে কাজ করবে। আমি বড় দল, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমাকে একটু বলতে হবে। সব শুনে আমি তো লম্পঝম্প আরম্ভ করে দিলাম। কে কে আছে না, তপন কুমার, দেবেন বন্দ্যোপাধ্যায়, স্বয়ং বড় বাবু। আমি বড় বাবু আছেন। তখন আমার একটা নেশা ছিল, যে দলে বড় শিল্পী থাকবে সেই দলে কাজ করব, তাহলে তাদের অভিনয় থেকে আমি কিছুটা শিখতে পারবো। তখন ওই দলে আমি সই করলাম। মানে টপ আর্টিস্টদের মধ্যে আপনি গিয়ে দাঁড়াবেন এবং অভিনয় শিখবেন? হ্যাঁ, শিখবো অবশ্যই। ওই দলে সই করলাম। আমি 17 পায় আমাকে দেয়া হতো 7 টাকা রোজ, 7 রুপিস ডেলি। শো হলে পাবে, না হলে পাবে না, নো ওয়ার্ক নো পে সিস্টেম। শো হলে 7 টাকা পাবে, না হলে পাবে না, আর খোরাকি বাবদ 1 টাকা। পরবর্তীকালে যখন আমি নাট্যভারতীতে গেলাম, তখন ওরা বললো, দেখো আমাদের তো মাস মাইনে, শো হোক না হোক তুমি মাইনে পাবে, সুতরাং আমরা 150 টাকার বেশি দেবো না। অর্থাৎ 5 টাকা রোজই দিয়ে দাঁড়ালো। 150 টাকা মাইনে দেবো, আর খোরাকি জলপানি 1 টাকাই দেবো। তার তখন আর ওদিকে তাকাইনি, আমি রাজি হয়ে গেলাম। কেননা আমার বড় বাবু আছেন, দেবেন বন্দ্যোপাধ্যায়, তপন কুমার আছেন, আমার ওখানে অভিনয় করতেই হবে। এবং মোহিত বিশ্বাস আছেন, ভুলে গেছি, মোহিত বিশ্বাসও ছিলেন। এতগুলো বড় আর্টিস্ট। তখন আমি ওই দলে সই করলাম। 1 বছর ছিলাম। 1 বছর পর ওখান থেকে চলে এলাম শ্রীমা নাট্য কোম্পানিতে। 1 বছর শ্রীমা নাট্য কোম্পানি থেকে আবার নাট্যভারতী ডাক দিল। তখনই হচ্ছে বিনয় বাদল, দীনেশ, ওরা অভিনয় করছে বিরাট নাটক। তখন ওখানে গেলাম। এই বিনয় বাদল দীনেশ যাত্রা জগতে একটা বিখ্যাত প্রযোজনা। তো এই বিনয় বাদল দীনেশে আপনার সঙ্গে আর কারা কারা অভিনয় করেছিলেন? আমার সঙ্গে ছিলেন পঞ্চু সেন, জ্যোৎস্না দত্ত, এইটুকুনি মনে আছে আমার বড় আর্টিস্টদের মধ্যে। এরা ছিলেন। আর বিনয় বাদল দীনেশের প্রসঙ্গে আরেকটা কথা বলতেই হয়, যেটা এই যাত্রা দেখতে দিল্লিতে ভগৎ সিং এর মা এসেছিলেন, সেই কথাটা আপনি যদি সেই স্মৃতিচারণটা একবার বলেন। হ্যাঁ, দিল্লিতে অভিনয়ের জন্য আমরা গেছিলাম 5 দিনের জন্য। তার মধ্যে একদিন বিনয় বাদল দীনেশ। খবর পেলাম যে আজকে ভগৎ সিং এর মা এবং বোন আসবেন যাত্রা শুনতে, সঙ্গে ওয়াইবি চবন, তখন ডিফেন্স মিনিস্টার। তা ভগৎ সিং এর মা, আমরা তো বলছি উনি তো বাংলা বোঝেন না, দোভাষী ছিল, ওনাকে বাংলা বুঝিয়ে দিচ্ছিলেন। তো
তা বিনয় বল দীনেশ অভিনয় দেখে উনি আমাদের মালিককে একটা প্রস্তাব দিলেন, বললেন যে তোমরা এত ভালো প্রোডাকশন, তোমরা এই প্রোডাকশনটা পাঞ্জাবে শো করো, 1 মাসের যা তোমাদের রেট পার ডে, 30 দিনের রেট আমি অ্যাডভান্স করে দেবো এবং আপ ডাউন রিজার্ভেশন কম্পার্টমেন্ট করে তোমাদের নিয়ে যাব, পৌঁছে দেবো, কিন্তু 30 দিন শো করতে হবে অন কন্ডিশন হিন্দিতে করতে হবে। আচ্ছা, হিন্দিতে মানে এটাই তো। তখন ওইটাই প্রবলেম হয়ে গেল। মালিক বলছে না, এত বড় একটা টিম হিন্দিতে ড্রামাটাইজ করে তারপরে রিহার্সাল দিয়ে আবার সম্ভব না করে দিলেন। সেটাই আমার একটা বিরাট ব্যাপার যে আমি দর্শক হিসেবে ভগৎ সিং এর মাকে পেয়েছিলাম এবং ফটোও তুলে এনেছিলাম সাথে করে। খুব ভালো লেগেছিল ওনার। এটা আপনার যাত্রা জীবনের একটা সব থেকে বড় একটা অভিজ্ঞতা। অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং তারপরে আমার অত বড় অভিজ্ঞতা আর হয়নি। অবশ্য আমার নাটক জ্যোতিবাবুও দেখেছেন, পুরো নাটকটা দেখেছেন জ্যোতিবাবু। কলা মন্দিরে বসে ওনার স্ত্রীর সঙ্গে এসেছিলেন নট্য কোম্পানিতে বনবিবি চম্পা দেখতে, উনি পুরো নাটকটাই দেখেছেন। তা আমি ভাবিনি যে উনি পুরো নাটকটা দেখবেন, তা দেখলাম যে পুরো নাটকটাই দেখলেন। যাকে এটাও একটা অনেক বড় পাওয়া, যে মানে ওনাদের মতো ব্যস্ত মানুষ পুরোটা বসে দেখেছে। অবশ্যই অবশ্যই দেখেছেন, অবশ্যই দেখেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে তাই বসেছিলেন। তাহলে নাট্যভারতীর বিনয় বাদল দীনেশের পর আপনি কোন দলে গেলেন? ওর পর আমি চলে এলাম অম্বিকা নাট্য কোম্পানি এবং শ্রীরাধা নাট্য কোম্পানি। দুটো দলেই 1 বছর অভিনয় করেছি। অর্থাৎ শ্রীরাধা নাট্য কোম্পানিটা ছুটি হয়ে যাওয়ার পর আমি অম্বিকা নাট্য কোম্পানিতে জয়েন করলাম এবং অম্বিকা নাট্য কোম্পানিতে অভিনয় করার পর তখন অমিয় বোস প্রধান অভিনেতা আবার নাট্যভারতী আমাকে কল করলো 3 বছরের মাথায় কল করলো। সেখানে টপারে ছিলেন মোহিত বিশ্বাস, বাঁশের কেল্লা, বড় ফণীবাবু তখন সেই বছর বাঁশের কেল্লায়। তার মানে তৃতীয়বার যখন আপনি নাট্যভারতীতে গেলেন তখন হলো বাঁশের কেল্লা, আর সেই বাঁশের কেল্লা যাত্রাতেই সেই ঘটনাটা ঘটলো। বাঁশের কেল্লা নাটক মোগল বাগানে নারকলডাঙ্গা, ওখানে অভিনয় হচ্ছিলেন। ওনার যাত্রা চলাকালীন ওনার স্ট্রোক হয়। বড় ফণীবাবু, ফণীভূষণ বিদ্যাবিনোদ। বড় ফণীবাবু যাত্রা চলাকালীন এবং আমি অন স্পট, অর্থাৎ ওই দৃশ্যে আমি ছিলাম। বর্তমানে চিতপুরের স্বনামধন্য যে আলোক শিল্পী আছেন উত্তম বিশ্বাস, সে তখন বাচ্চা ছেলে তিতুমনের ছেলের পাঠ করেছিল। তাকে ইংরেজরা গুলি করে মেরেছে। সেই শোক প্রকাশ করতে যে বড় ফণীবাবুর স্ট্রোক হয়। আর ওই দৃশ্যে আপনি ওখানে স্টেজে উপস্থিত। অন স্টেজ আমরা 3 জনই ছিলাম, আমি, ওই ছেলেটি আর বড় ফণীবাবু। ওনার শেষ ডায়লগ আমার বেশ মনে আছে। ওনার ডায়লগ ওনাকে অনুকরণ করে আমি বলছি। বাচ্চাটা মরে পড়ে আছে, বাদশাহ, ও বাচ্চাটার নাম বাদশাহ ছিল, বাদশাহ কথা বলছিস না কেন বাদশাহ, ওরে কত খিদে পেয়েছিল রে। বাস এই হচ্ছে ওনার শেষ ডায়লগ। বড় ফণীবাবুর শেষ সংলাপ হচ্ছে এই সংলাপ। তারপরে উনি ওই বাচ্চার উপরই ঢলে পড়ে গেলেন। তা ঢলে পড়ে যাওয়াটা তো রিহার্সালে হয়নি, ওটা ছিল না, তা আমি বুঝতে পারিনি প্রথমে কি হলো। তো হঠাৎ দেখি কাত হয়ে গেছে। তখন সাথে সাথে গ্রিন রুমে খবর দিলাম, দৌড়ে এলাম। মোহিতদাকে বললাম যে মোহিতদা এই ঘটনা হয়েছে। তো মোহিত বিশ্বাস দৌড়ে এলেন, সবাই দৌড়ে এলো, কমিটি দৌড়ে এলো, সাথে সাথে হাসপাতাল নিয়ে গেল। তাহলে সেই দিনের গানের কি হলো? ওইখানেই যাত্রা বন্ধ হয়ে গেল এবং কোনো পাবলিক কোনো আওয়াজ করেনি, মাথা নিচু করে আস্তে আস্তে বেরিয়ে গেল। একদমই একটা ইন্দ্রপতন, এটা তো অবশ্যই ইন্দ্রপতন। তখন অবশ্য কমিটি একটা ঘোষণা করেছিল, জানি না সেটা হয়েছে কিনা। তখনই কমিটি ঘোষণা করলো আজ থেকে মোগল বাগান পার্কের নাম হলো
ফণীভূষণ বিদ্যা বিনোদ পার্ক, কিন্তু পরবর্তীকালে সেটা হয়েছে বলে আমার মনে হয় না। ফণীভূষণ বিদ্যা বিনোদের বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রামে, মানে বাগনাপাড়া গ্রামে হচ্ছে ওনার পৈতৃক নিবাস আর কি, মানে আমাদের পাশের গ্রামে ওনার বাড়ি। হ্যাঁ, ওনার জন্ম হয়েছে হুগলিতে, কিন্তু ওনার পৈতৃক বাড়ি হচ্ছে আমাদের ওখানে বাগনাপাড়া। তারপরে বাঁশের কেল্লার পরে আপনি কোন দলে, মানে নাট্য ভারত? চলে এলাম শ্রীমা নাট্য কোম্পানিতে, 1 বছর কাজ করে এসেছি, আবার কাজ করলাম। শ্রীমা নাট্য কোম্পানির পর চলে এলাম নিউ গণেশ অপেরার, সেটা তখন লিজ নিয়েছে মোহন চট্টোপাধ্যায়। তখন মোহন চট্টোপাধ্যায়, আনন্দময় বন্দ্যোপাধ্যায়, নীতা চ্যাটার্জি, আমরা সব ছিলাম ওখানে। ওখানে 2 বছর বিজু ভাওয়াল, ওখানে আরেকজন ছিলেন ভোলা পাল, ছোট ভোলা পাল। ওর পরে চলে গেলাম আমি শিল্পী তীর্থে। শিল্পী তীর্থে জ্যোৎস্না দত্ত, গুরুদাস ধারা, এক নাগাড়ে 5 বছর ছিলাম ওখানে। তাহলে শিল্পী তীর্থে বিবি আনন্দময়ী আপনার প্রথম? ওটাই আমার টার্নিং পয়েন্ট বলতে পারেন। তার আগে খুব একটা কেউ চিনত না আমাকে। তা বিবি আনন্দময়ী চরিত্র দর্শকদের ভালো লেগেছে, এবং তার থেকেই বলে চরিত্রটা কে করেছে বলে অসীম কুমার। এই যে অসীম কুমার হয়ে গেল, সেই থেকে চিতপুরে খানিকটা হলেও জায়গা করে নিল অসীম কুমার, সেই থেকে চলছে আজ পর্যন্ত। বিবি আনন্দময়ীতে জমিদার রবি শঙ্করের চরিত্র। রবি শঙ্করের চরিত্র, এবং সেটা যখন আমাকে দেয়া হলো তখন আমি খুবই ভালো লাগেনি, চরিত্রটা পড়ে আমার ভালো লাগেনি। তো চুপ করে বসে আছি, সবাই খুব আনন্দ, সবার চরিত্র ভালো পেয়েছে। তখন কুমার ইন্দ্রজিৎ ছিল, ভোলা পাল, সব ভালো ভালো চরিত্র পেয়েছে, কিন্তু আমি চুপচাপ আছি। তখন জ্যোৎস্না দত্ত, আমি জ্যোৎস্না দিই বলি, জ্যোৎস্না দিয়ে আমি বলি, কিরে অসীম, তুই চুপ করে বসে আছিস কেন? ওই না দিদি, এই দেখুন এই চরিত্র আমি কি করব। বলে ঠিক আছে, আমি বলে দেবো, তুই কর, এটা তোর ভালো হবে, এটা কর। ঠিক আছে। তখন উনি কতগুলো জিনিস দেখালেন যেটা আমার কল্পনার বাইরে ছিল। কতগুলো টেকনিক, কায়দা, ডেলিভারি উনি দেখিয়ে দিলেন। সেই সংলাপ বলেই, বলতে গেলে সেই নাটকের শেষ সংলাপ বলেই আমি অসীম কুমার। জ্যোৎস্না দত্তের সঙ্গে অভিনয়ের অনুভূতি, জ্যোৎস্না দত্ত যাত্রা সম্রাজ্ঞী, জ্যোৎস্না দত্তের সঙ্গে অভিনয়ের অনুভূতি যদি আপনি একটু বলেন। আমি যাত্রায় আসার আগে জ্যোৎস্না দত্তর বহু অভিনয় দেখেছি যাত্রায়। তা তখন কি আর ভাবতে পারলাম একদিন উনি আমার নায়িকা হবেন? তখন আমি ভাবতে পারিনি। অভিনয় দেখতাম, ভালো লাগতো, আমি বাহ কি সুন্দর অভিনয় করে মেয়েটা, অপূর্ব গান গাইতো। জ্যোৎস্না দত্ত ছিল তৎকালীন চিতপুরের অলরাউন্ডার, নাচ, গান, অভিনয়ে আমি বলতে গেলে শিল্পী তীর্থে আমি ম্যাক্সিমাম অভিনয় শিখেছি জ্যোৎস্না দত্তর কাছ থেকে। উনি আমাকে প্রতিটি ডায়লগ ডেলিভারি দেখিয়েছেন, অথচ বলতে একটু অসুবিধা হচ্ছে, তবু বলছি উনি লেখাপড়া জানতেন না, উনি নিরক্ষর ছিলেন, তবু ওনার যে ক্ষমতা, অভিনয় সেন্স আমাকে অবাক করে দিয়েছে। আমি অবাক হয়ে যাই, আজও আমি ভুলতে পারি না। শেষ জীবনে মাসখানেক আমার কাছে ছিলেন, সেই জীবনটায় তখন উনি ফোন করলেন যে অসীম, আমাকে একটু তোর কাছে রাখবি? আমি অবশ্যই, তখন আমার দোতলা বাড়ি, অজস্র ঘর রয়েছে, ওর কোনো অসুবিধা নেই। তখন আমি নিয়ে এসছিলাম। মাসখানেকের পর আমি, তুমি যতদিন ইচ্ছে তুমি এখানে থাকো। তখন মাসখানেক পর উনি বললেন যে না রে, আমার একটু দরকার আছে, আমি এখন যাই, পরে আবার আসবো। আমি ঠিক আছে, ওই চলে গেলেন, আর আসেননি, তারপরেই মারা গেলেন। জ্যোৎস্না দত্ত কি আপনার থেকে বয়সে বড়? সেটা বলতে পারবো না, আচ্ছা, সেটা ওনার বয়স সম্বন্ধে আমার আইডিয়া নেই, তবে মনে হয় না, ওই কাছাকাছি হবে, ছোট বড় কাছাকাছি। কিন্তু আমি দিদি বলতাম, উনি আমাকে তুই তুই করে কথা বলতেন।
তাহলে শিল্পী তীর্থের বিবি আনন্দময়ী দিয়ে অসীম কুমারকে পেশাদার যাত্রা চিনলো। তারপর শিল্পী তীর্থে আর কোন কোন যাত্রা আপনি করলেন? অনেক যাত্রা করেছি শিল্পীতে। এখন 5 বছর ধরে তো দুটো করে বই হতো, দীপান্তর, তারপরে এই মুহূর্তে সব মনে পড়ছে না, বাদি লালবাই, সন্তোষীমা, রামচন্ডী দাস, বিবি আনন্দময়ী, গঙ্গা যমুনা, বম্বের যেটা হয়েছিল গঙ্গা যমুনা, এই আর শিল- মেঘে ডাকা তারা, ডাকঘর করা, বহু বই। শিল্পী তীর্থের একটা বিখ্যাত যাত্রাপালা কবিতেও কি আপনি ছিলেন? না, কবির জাস্ট পরের বছর আমি গেলাম ওখানে। আচ্ছা, আগে কবি হয়ে গেল, তার পরের বছর আমি ওখানে গেছি, কবিতে আমি ছিলাম না। তাহলে শিল্পী তীর্থে জ্যোৎস্না দত্ত, গুরুদাস ধারা দুজনের সাথে আপনার অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে, খুবই ভালো। শিল্পী তীর্থের পর কোন দলে গেলেন? শিল্পীদের পর এলাম অগ্রগামীতে 1 বছরের জন্য। বীণা দাশগুপ্ত, অরুণ দাশগুপ্ত নাট্য কোম্পানি ছেড়ে দিলেন, ছেড়ে অগ্রগামীতে এলেন। তখন আমি অগ্রগামীতে গেলাম, আমি শম্ভু বন্দ্যোপাধ্যায় এরা সব অগ্রগামীতে অভিনয় করলাম 1 বছরের জন্য। সুনীল চৌধুরীর নাটক রঙিনী চম্পাবতী এবং চরমেঘনার মেয়ে সত্যপ্রকাশ দত্তের নাটক। এই 1 বছর। 1 বছর পর মোহন অপেরা বিরাট অফার দিয়ে আমাকে নিয়ে এলো। 1 বছর পর অনেক করে অরুণদা এবং বীণা দুজনেই আমাকে বলেছিল। এই প্রসঙ্গে বলে রাখি, বীণাকে আমি বীণা বলেই ডাকি। ও অনেক ছেলেবেলার পেশাদারে, ও পেশাদার আসেনি, আমিও পেশাদার যাইনি, তখন থেকেই ওর সাথে আমার আলাপ ছিল। তখন সুতরাং তুই তুকারি হতো দুইজনে, ও আমাকে তুই বলতো, আমি ওকে তুই বলতাম, কিন্তু আমাকে দাদা বলতো, যে দাদা থেকে যা। আমি না রে, আমাকে মোহন অপেরা খুব করে বলছে, আমি ওখানে কথা দিয়ে দিয়েছি। তখন মোহন অপেরায় চলে এলাম, সতী তুলসী মোহন অপেরায় নিয়ে। সতী তুলসী, ওটা অসীম কুমারের জীবনে আরেকটা টার্নিং পয়েন্ট আমরা ধরতে পারি। হ্যাঁ, অবশ্যই। তাহলে মোহন অপেরার সতী তুলসী, শঙ্খচূড়ের চরিত্র, যাত্রা জগতে এটা আপনার সেকেন্ড টার্নিং পয়েন্ট আমরা বলতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওটা এত ভালো লেগেছিল, বিশেষ করে নাট্যকারের এত ভালো লেগেছিল যে ভূমিকায় উনি আমার নামটাই লিখে দিলেন, যে এই নাটকে অসীম কুমারের অভিনয় দর্শকগণ দীর্ঘদিন মনে রাখবে। হ্যাঁ, লিখে দিলেন। এবং উনি ভালোবেসে ওনার একটা নাটক আমার নামে উৎসর্গ করে দিলেন। হ্যাঁ, মা ভুবনেশ্বরী বলে একটা নাটক উনি আমার নামে উৎসর্গ করেছেন। তো পালাকার ছিলেন আনন্দময় বন্দ্যোপাধ্যায়। আনন্দময় বন্দ্যোপাধ্যায় মোহন অপেরার বান্দা নাট্যকার ছিলেন। যে 4 বছর ছিলাম, 4 বছর ওই আনন্দময় বন্দ্যোপাধ্যায়ের নাটকে অভিনয় করেছি, আর কোনো নাটকের নয়। এই মোহন অপেরার সতী তুলসীতে শঙ্খচূড়ের চরিত্রেই পোস্টারে আপনার ছবি গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই আমার পোস্টার প্রথম ছবি দিল মোহনবাবু। তা পোস্টার পরবর্তীকালে তো সবাই পোস্টার করতো, ছাপাতো সবকিছু। তো মোহন অপেরার পর ওখান থেকে খবর পেয়ে, মাখনবাবু তো সুযোগ সন্ধানী ছিলেন, খবরাখবর রাখতেন, উনি আমাকে একটা অফার দিলেন। মোহন অপেরার 3 গুণ বেশি মাইনে দিয়ে নাট্য কোম্পানি আমাকে নিয়ে নিল। এবং অদ্ভুত ব্যাপার, এটাও একটা বিরাট ব্যাপার আমি মনে করি, 2 বছর আগে উনি আমাকে কন্ট্যাক্ট করেছেন। আমি বললাম আমার তো 4 বছরের এগ্রিমেন্ট আছে মোহন অপেরায়। বলে তারপরে জবে ছাড়া পাবেন তবে আমার এখানে অভিনয় করবেন। মোহন অপেরা ছাড়ার পর আপনি কোথাও অভিনয় করবেন না, নাট্য কোম্পানি যাবে অভিনয় করতে হবে, এই শর্তে ওখানে এগ্রিমেন্ট হলো। 3 গুণ মাইনে বেশি দিয়ে উনি আমাকে নিয়ে নিলেন। মানে করতেই হবে, একদম করতেই হবে, এবং 1 বছরের জন্য করতে হবে। সেই বছর বসন্ত চৌধুরী, তারারানী পাল এরা সব ছিল, শম্ভু বন্দ্যোপাধ্যায়। তখন ওপেনিং নাইট কলা মন্দিরে হয়েছিল, ওপেনিং শো। ওপেনিং শো শো শেষ হবার সাথে সাথে উনি বললেন
কালকেই আমার সাথে দেখা করবেন ভোরবেলায়। ভোরবেলা মানে এই 9টা-10টার মধ্যে। হ্যাঁ। শো হয়ে যাওয়ার পর বাড়ি গেলাম, বাড়িতে পরের দিনই গেলাম ওনার ওখানে। এইখানে 5 বছরের জন্য এগ্রিমেন্ট করেন। মানে ওনার প্রথম নাইট এত ভালো লেগেছে যে 5 বছর নট্টকোমারিতে থাকতে পারবে, বিনিময়ে কত টাকা চাইবেন? না, তা তো হয় না। 5 বছর আমি বাঁচি না মরি, ওই যে বাঁচেন মরেন সেটা আমি বুঝে নেব, আপনি এখানে এগ্রিমেন্ট করেন। তখন অনেক টানা হেঁচড়া করে আমি জানলাম না 5 বছর করা ঠিক হবে না, 3 বছরের জন্য এগ্রিমেন্ট করলাম। এবং উনি বললেন বাড়ি করছেন? তখন আমি হ্যাঁ, একতলা একটা কোন রকম বাড়ি করেছি। বাড়ি করার হিস্ট্রি আছে, তেও বলবো এখন। বাড়ি করার হিস্ট্রি হচ্ছে, শিল্পী তীর্থ টাকা দিল জমি কেন, কলকাতায় তোমার জমি নেই, জমি কেন? জমি কিনলাম, ওরা টাকা দিল, জমি কিনলাম। মোহন অপেরা বললো 3 বছরের সই করো, বাড়ি করো। আমি বাড়ি অনেক টাকা আমি দেব। 3 বছরের সই করলাম, একতলা বাড়ি করে দিল। মাখনবাবু বললো হ্যাঁ আছে। কয়তলা? একতলা। একতলা নট্ট কোম্পানির শিল্পী একতলায় বাস করে না, দোতলা করেন। আমি না না না, দোতলা করে আমি কি করবো, আমার একতলা ঠিক আছে। না, দোতলা করেন, যা টাকা লাগাই দেব, দোতলা করেন। আমি যেন শুনতে পাই কালকেই যে আপনি ইট কিনছেন, ইট কিনতে আরম্ভ করছেন। বাংলা ভাষায় কথা বলতেন তো, ওনার কথা মতো আরম্ভ করে দিলাম দোতলা। আজ 30,000 লাগবে, কাল 25,000 লাগবে, ও যা লাগে ফোন করবেন, আপনার বাড়িতে টাকা পৌঁছে যাবে। প্রচুর করে পুরো দোতলা করে দিলেন। নট্ট কোম্পানি ছাড়লাম, লোকশিল্প ডাকলো আমাকে, টপ, ওই আমার 1 নম্বর। তাকে বলতে ভুলে গেছি, মোহন অপেরা আমি 2 বছর 1 নম্বরে ছিলাম। সতী তুলসী পরে মোহনবাবু বুঝলেন না, একে 1 নম্বরে রাখা যাবে। উনি নিজে অফ হয়ে গেলেন। অফ হয়ে, আমি তো কিছুদিন রাজি না, তো উনি বলেন যে আমি তোমাকে নাটক সাজিয়ে দেবো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু অভিনয় করবে। এই শর্তে আমি রাজি হয়ে গেলাম। 2 বছর মোহন অপেরার টপ ছিলাম। তারপর নাট্যভারতী থেকে লোকনাট্যে এলাম। লোকনাট্যে বললো লোকশিল্পে। ও লোকশিল্পী, থ্যাংক ইউ। লোকশিল্পী মালিক বলল বাড়ি প্লাস্টার করেননি? আমি না, এখনো করা হয়নি। প্লাস্টারে যা লাগে আমি করে দেব। প্লাস্টার, রং এবং অর্নামেন্টাল যত কিছু আছে বাড়ি সাজিয়ে দিলেন লোকশিল্প, এবং ফ্রিজ পর্যন্ত কিনে দিলেন। ফ্রিজ কিনে বাড়ি সাজিয়ে দিয়েছে, এবং 1 পয়সা কাটেননি উনি। নট্ট কোম্পানি টাকা দিয়েছে, কিন্তু মাইনে থেকে কাটা গেছে। মোহন অপেরা টাকা দিয়েছে, মাইনে থেকে কাটা গেছে। কিন্তু লোকশিল্প 1 পয়সা মাইনে থেকে কাটেনি, সব ডোনেট করে দিয়েছে আমাকে। সব পান্ডুয়া থেকে বলে পান্ডুয়ার বালি ভালো, এই বালি দিয়ে প্লাস্টার হবে। পান্ডুয়া থেকে পাঞ্জাব বডি করে লরিকে লরি বালি পাঠিয়েছে। এইভাবে হয়ে গেল আর কি। নট্য কোম্পানিতে তাহলে আপনার প্রথম যাত্রা কি বনবিবি চম্পা? না 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 না, ধর্মসিংহাসন। প্রথম নাটক ধর্মসিংহাসন। ধর্মসিংহাসন এবং নিশিপুরের বউ, আচ্ছা। এই 2টো নাটক হলো। নিশিপুরের বউ একটা হিস্ট্রি আছে। 1 মে কলা মন্দিরে পরপর 3টে শো হাউসফুল। সকালে, দুপুরে, সন্ধ্যেবেলায়। মানে সকালে মেকআপ করেছি, রাত্রে মেকআপ তুলেছি। সকালে একটা শো করেছি, দুপুর 1টা থেকে আরেকটা শো করেছি, বিকেল 4টে থেকে আরেকটা শো করেছি। 3টে শো। এবং বলা বাহুল্য, নট্ট কোম্পানির শো 2.5 ঘন্টার মধ্যে হাউসফুল। 3টে শো হাউসফুল। না, প্রথম শোয়ের টিকিট নেই, আচ্ছা দ্বিতীয় শোয়ের দিন নেই, তৃতীয় শোয়ের দিন, এই করে করে হাউসফুল। নিশিপুরের বউ, বসন্ত চৌধুরী। তো আপনার নট্য কোম্পানিতে আপনি যখন ছিলেন, আপনার সঙ্গে সেই সমস্ত যাত্রায় তারারানী পাল ছিলেন। তারারানী পাল সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, রানী পাল ছিল, শম্ভু বন্দ্যোপাধ্যায় ছিল, অশোক চৌধুরী ছিল, এইসব ছিল স্যার। বসন্ত চৌধুরী তো ছিলেনই। ধর্মসিংহাসন যাত্রাপালায় তারারানী পালের তারামার একটা দৃশ্য ছিল, তারামার সাজায়।
মানে সেটা নাকি সেই সময়ে খুব জনপ্রিয় হয়েছিল। অবশ্যই অবশ্যই জনপ্রিয় হয়েছিল এবং অর্থাৎ তারাপীঠেও এটা শো হয়েছিল, হ্যাঁ, এবং খুবই প্রশংসিত হয়েছিল তারা। মানে নট্য কোম্পানির পরে আপনি লোকশিল্পে এলেন আর সেখানেই বেলা সরকারের সঙ্গে আপনার জার্নি শুরু হলো। সেখানেও 4 বছর ওরা ছাড়লো না, সেখানেও 4 বছর থাকতে হলো। 4 বছর পর মনোটোনাস লাগে না, তখন লোকশিল্পে নীলমণিতে আমাকে ওখান থেকে নিয়ে এলো। 1 নম্বর লোকনাট্যে নীলমণিতে। লোকনাট্য নিয়ে এলো, লোকশিল্পে না, লোকনাট্য নিয়ে এলো ওখানে 1 নম্বর করে। লোকশিল্পে লোকনাট্যে 2 বছর ছিলাম। লোকশিল্পে কি কি যাত্রা করলেন? লোকশিল্পে এলাম যখন, লোকশিল্পে প্রথম নাটক জীবনবাবু নমস্কার। দ্বিতীয় বছরে মালিক জিজ্ঞেস করলো, দাদা বেলা সরকারকে যদি আনি আপনার কোনো আপত্তি আছে? আমি না, কোনো আপত্তি নেই। না, নামটা তো আপনার আগে থাকবে। আমার নিশ্চয়ই আগে থাকবে, নিশ্চয়ই আগে থাকবে। জ্যোৎস্না দত্তর নামও তো আমার আগে ছিল, বীণা দাশগুপ্তর নামও আমার আগে ছিল, তা বেলার কেন থাকবে না? নিশ্চয়ই আগে থাকবে। আপনি কিছু মনে করবেন না? না, কেন মনে করব? শিল্পের সম্মান, সে ওই জায়গাটা ধরে রেখেছে, তার প্রাপ্য সে ওখানে আছে এবং থাকবে, সেটাকে মানিয়ে নিতে হবে আমাকে। এবং ভবিষ্যতে আমাকে যদি 4-5 নম্বরে যেতে হয়, মানিয়ে নিতে হবে। যদি এই জগতে থাকতে হয়, এটা মানিয়ে নিতে হবে। উত্থান পতন সবারই থাকে, তো সুতরাং নিশ্চয়ই সেটা সম্মানীয় মহিলা, কেন উনি থাকবেন না আমার আগে? নিশ্চয়ই নাম ওনার আগে থাকবে, সবকিছু ওনার আগে থাকবে। বেলা সরকারের সাথে 3 বছর ছিলাম, 3 বছর অভিনয় করেছি। তারপর ওখান থেকে লোকনাট্যে চলে গেলাম আমি। তার মধ্যে ধরুন বাবুগো সিঁদুরের দাম সুপারহিট। অনেকে বলে থাকেন যে তৎকালীন সময়ে সামাজিক যাত্রাপালায় বেলা সরকারের উপরে কেউ ছিলেন না, আপনারও কি তাই মত? এ ব্যাপারে তো ঠিক একমত হতে পারলাম না। অবশ্যই উনি বিশাল অভিনেত্রী, বিশাল অভিনেত্রী, কিন্তু ওর উপরে কেউ ছিলেন না এটা আমি বলতে পারবো না। আর ওপরে কে ছিলেন সেটাও বলতে পারবো না আমি, ওটা বলা ভুল। তবে বিশাল অভিনেত্রী, ভালো অভিনেত্রী। তাহলে লোকশিল্পের পর আপনি লোকনাট্য দলে গেলেন। তারপরে আবার বিনা ডাকলো, বিনার সাথে এই সত্যনারায়ণ অপেরায় চলে এলাম। তারপর 1 বছর 2 বছর করে বিভিন্ন দল, জিজ্ঞেস করানোর নাম মনে নেই, আর নতুন নতুন নাম হয়েছে তো। আগের দিনে যেমন সব বিখ্যাত বিখ্যাত দল ছিল, নাট্য কোম্পানি, সত্যম্বর অপেরা, ভান্ডারী অপেরা, বলা যেত। কিন্তু এখন এই দেখো না, লোকশিল্পের নাম আমি কতবার ভুল করলাম। লোকনাট্য, লোকশিল্প, লোকতীর্থ, লোকবন্দনা, তা এই ব্যাপারগুলো আমি বলতে পারবো না। সত্যনারায়ণ অপেরায় যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তার সঙ্গে আপনি জাত সপেছি কৃষ্ণ পায়েতে অভিনয় করেছিলেন। বীণা দাশগুপ্তা সম্পর্কে যদি কিছু বলেন। বীণা দাশগুপ্তের সম্বন্ধে, বীণা দাশগুপ্তা সম্পর্কে যদি আপনার অভিমত কিছু বলেন। মানে অসামান্য গায়িকা, অসামান্য গায়িকা। অভিনয় ভালো, অভিনয় যে খারাপ আমি তা বলছি না। আমি যে অভিনয়ের আগে রাখবো গানকে, অবশ্যই। বীণার গান আমাকে মোহিত করে দেয়। অসামান্য, অসামান্য না, বলা যায় না। তা বীণার অভিনয় তুলনা নেই, গানের তুলনা নেই, এবং চাহিদা, মানে দর্শকের যে চাহিদা, বীণা দাশগুপ্তের নাম শুনলে যে ছুটে আসে দর্শক। ওই একজনকে দেখলাম, আরেকজনকে দেখেছিলাম, জ্যোৎস্না দত্ত। নাম শুনলে দর্শক পিলপিল করে গ্রাম থেকে বেরিয়ে আসে। এই আর কি, 50 বছর অভিজ্ঞতা তো কম নয়, অনেক অভিজ্ঞতা, অনেক ঘটনা। তো সব বললে তো অন্তত 50 দিন তো লাগবে। আর কোনো অভিজ্ঞতা, মানে আপনার অভিনয়ের সময় বা আপনি যখন দল নিয়ে যখন গ্রামে অভিনয় করতে গেছেন, সেই রকম জায়গায় কোনো যদি অভিজ্ঞতা দর্শকদের? অভিজ্ঞতা কিছু নেই, তবে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, যেটা আমার জীবনে একটা স্মরণীয় পুরস্কার। সোনাই দিঘি বই হয়েছে জ্যোৎস্না দত্ত শিল্পী তীর্থে। সোনাই দিঘি বই, তখন একটা
স্টেজে মানে একটা মঞ্চে 4-5 নাইট যাত্রা হতো। তখন 4-5-6টা নাটক থাকতো। আমার জীবনে হাইয়েস্ট নাটক একই বছর আমি 13খানা যাত্রাপালা অভিনয় করেছি শ্রীমান নাট্য কোম্পানিকে। 13খানা যাত্রাপালা এবং নিয়মিত 13খানাই হয়েছে আসামে শ্রীমান নাট্য কোম্পানিতে। এটাই আমার রেকর্ড। তারপর 6খানা 7খানা তো ছিলই, তেমনি শিল্পীতীর্থও তখন বছর বোধ হয় 3খানা 4খানা নাটক। সোনাই দিঘি নাটক হওয়ার পরের দিন একটা স্কুলে আমাদের থাকতে দিয়েছে। সকালবেলা সবাই স্কুল চত্বরে বিশাল ত্রিপল পেতে সেখানে চা মুড়ি টুড়ি সব ইত্যাদি সব খাওয়া হচ্ছে, গল্প করা হচ্ছে। শীতকাল, রোদের আমেজ। এক জায়গায় মেয়েরা বসে এক জায়গায় মুড়ি টুড়ি খাচ্ছে, সব এক জায়গায় একটা থালায় মুড়ি ঢেলে খাচ্ছে। তখন ওখানে এক বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে এসে জ্যোৎস্না দত্ত দিকে জিজ্ঞেস করছে, বাবা মাধব কে করেছিল? ওই কেন? কয় যে না, একটু তাকে দেখবো। তো জ্যোৎস্না দি ওখান থেকে বলে, এই অসীম, অসীম কোথায় আছিস? কেন দিদি, কি হয়েছে? ওই শোন, ইনি তোকে দেখবেন। আমি এলাম, এসে ভদ্রমহিলাকে দেখে আমি কেন যাই না আমার প্রণাম করতে ইচ্ছে করলো। আমি প্রণাম করলাম। না 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 না, রাজার ছেলে প্রণাম করে না। ওই যে আগের দিন দেখেছে রাজা রাজপুত্র, রাজপুত্র প্রণাম করে না। আহা হা বলে আমার গালে হাত দিচ্ছে। আমি, তোমার জীবনটা কি দুঃখের? বউটা মরে গেল শেষে, আহারে আহারে, কত কষ্ট করলে, বউটা মরে গেল। আমি হয়ে গেল। তারপর উনি দেখি এইখানে দুটো লাউ ডাগা পেঁচানো আছে। এই শাকটা, আমার কিচ্ছু নেই বাবা, এই শাকটা তুমি খেও, কালকে তোমার দুঃখে আমার প্রাণ কেঁদেছে, সেই জন্য তোমার এত ভালো লেগেছে তোমাকে। আমি বাবা প্রায় 3 মাইল দূর থেকে ছুটে আসছি হেঁটে হেঁটে, এই শাকটা তুমি খেও। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। তো এই শাকটা জ্যোৎস্নাদিকে বললাম, জ্যোৎস্নাদি ঠাকুরকে বললাম এটা রান্না করে আমাদের মেয়েদের দেবে আর অসীমকে দেবে। পুরো স্টাফকে দেওয়া সম্ভব না ওইটুকুনি শাক, আমাদের মেয়েদের একটু একটু দিও আর অসীমকে দিও। ঠাকুর রান্না করে দিল সবার একটু একটু করে। তা এর চাইতে বড় পুরস্কার আর কি হয়? কিচ্ছু নেই। ভদ্রমহিলা দুটো লাউ ডগা কেটে আমাকে উপহার দিয়ে গেল। এটা আমার জীবনে একটা শ্রেষ্ঠ পুরস্কার বলতে পারি। দর্শকের ভালোবাসাটাই শিল্পীর জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। অবশ্যই। এই যে হাততালি দেয়, এটা প্রাপ্য দর্শকের। অনেকে পছন্দ করে না, এই হাততালি ডায়লগ শোনা যাচ্ছে না, হাততালি দিস না। হ্যাঁ, হাততালি দেওয়া উচিত, কিন্তু আফটার ডায়লগ। অনেকে কথার মাঝখানেই হাততালি দিয়ে দেয়, কেন এমন ইমোশন না, এমন ইমোশনালি হয়ে যায় ব্যাপারটা। আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, আমি হাত দিয়ে থামিয়েছি, পরে রেগে মেগে বলেছি এখনো ডায়লগ শেষ হয়নি। আমি তো ইমোশনে ছিলাম যে আমি বললাম যে এখনো ডায়লগ শেষ হয়নি, আপনার হাততালি দিচ্ছেন কেন, পরে দেবেন। কিন্তু পরে আর দেয়নি, যখন ডায়লগ শেষ হলো তখন আর হয়। এইরকম ব্যাপার হচ্ছে, ইমোশনে হাততালি দিয়ে দেয়। এখন হাততালিটা গিরিশবাবু একবার দানিবাবুকে বলেছিলেন, যোগেশ করছে দানিবাবু প্রফুল্ল নাটকে, তা বাবাকে তো বাপি বাপি বলে ডাকতেন, যে বাপি বাপি, আমি ওইটা না বিরাট হাততালি পেয়েছি। তো উনি তো নিজেও যোগেশ করেছেন গিরিশবাবু। তো উনি বললেন, যোগেশ করে হাততালি পেয়েছো? কিচ্ছু হয়নি তোমার অভিনয়। বলছে কেন? ওই যোগেশ করে লোকে কাঁদবে, চোখ মুছবে, হাততালি দেবে কেন? ওনার কথা হচ্ছে এই যে আমি দুঃখের সিন করছি, দুঃখের সিন করে লোকে হাততালি দেবে কেন? একদম চুপচাপ থাকবে, চোখ মুছবে শুধু, তবেই তো অভিনয় সার্থক। হাততালি দিলে তো সেটা ইমোশনালি হয়ে গেল, ব্যাপারটা হয়ে গেল। তাই বলেছিলেন, সেটাও মনে আছে, যে ভালো করলে, বিশেষ করে দুঃখের দৃশ্যে
যদি হাততালি পড়ে, না হয়নি তোমার অভিনয়, দুঃখের দিচ্ছে হাততালিতে ডিস্টার্ব হয়ে গেল, ডিস্টার্ব হলো, ওখানে লোকের চোখ চোখ মুছবে কিংবা মন খারাপ করবে। আপনার স্ত্রী সীমা বোস, তিনিও একজন যাত্রা অভিনেত্রী ছিলেন। অভিনয় করতেন এবং আমার ছাড়াই ছিলেন। আমি অ্যাকচুয়ালি ও ছিল আমার পাড়ার মেয়ে, আমার ক্লাবেই অভিনয় করতো। অভিনয় আমি যখন পেশাদারে গেলাম তখন ওদের বাড়ি থেকে বললো যে ও তো অভিনয়ে ওর ন্যাক আছে, ওকে নিয়ে যাও। ক্লাব থেকেও বললো নিয়ে যাও। না না না, আমিও মেয়েদের নিয়ে অভিনয় রোজ নিয়ে যাও, নিয়ে আসো, রাত বিরেতে ফেরা, হ্যান ত্যান, এটা কি পাড়ার মধ্যে, পাড়ার মেয়ে, পাড়ায় বদনাম হয়ে যাবে। হয় না, হবে না, কিচ্ছু হবে না, আমরা ক্লাব থেকে বলছি ওকে নিয়ে যাও যদি তোমার পক্ষে সম্ভব হয়। এই নিয়ে গেলাম। তা দিনের পর দিন যাতায়াত করতে করতে যা হয় আর। তারপর একটা সময় এলো, এই করে করে 8 বছর কেটে গেল যাতায়াত করে একসঙ্গে যাত্রা, কোনো বছর ছাড়াছাড়ি হয়নি। এবং চিতপুরেও জেনে গেল এরা পেয়ার, এদের একজনকে নিতে গেলে আরেকজনকে নিতে হয়, সেই জন দুইজনকেই নিত। এই করে 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 পাড়ায় রটে গেল অসীম ওকে বিয়ে করবে না, এমনি নিয়ে ঘুরছে, বিয়ে করবে না। তখন আমার বাড়ি থেকে আমার বড়দা বললেন যে এরকম ব্যাপার, তো বৌদিকে দিয়ে বলালেন যে শোনো ঠাকুরপো, এই ব্যাপার হয়েছে, পাড়ায় খুব বদনাম রটছে। তা বড়দা বলছে যদি ওকে বিয়ে করতে হয় করো, আর না হলে তোমার জন্য অন্য মেয়ে দেখবে। আমি এরকম হয়েছে নাকি, না আসছে শ্রাবণে বিয়ে, রটিয়ে দাও। তখন আমি মোহন অপেরায়, বিয়ে হয়ে গেল 73, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে মোহন অপেরা থেকে আমাকে নট্য কোম্পানি কল করলো। নট্য কোম্পানি স্বামী স্ত্রী রাখে না, ওরা তো স্বামী স্ত্রী রাখবে না। তো নট্য কোম্পানি যখন কল করলো তখন আমার স্ত্রী বলল, নট্য কোম্পানি যখন তোমাকে ডেকেছে তখন তুমি ওখানে যাও, আমি আজ থেকে যাত্রা করব না। আমি সে কি বলে, না আমি যাত্রা করব না, আমাকে যখন বিয়ে করেছো আমাকে খেতে দেওয়ার দায়িত্ব তোমার, সুতরাং আমি আর যাত্রা ভাল লাগছে না, একা যাত্রা করব, একা একা, তুমি অন্য দলে করবে, আর দুদিন পরে পাড়ায় অন্য কিছু রটে যাবে, সেটা সম্ভব না। আমি ঘরেও থাকবো। ওই 20 বছর, ততক্ষণ 20 বছর হয়ে গেছে দুইজন একসাথে। ওই ও যাত্রা ছেড়ে দিল, আমি নট্য কোম্পানিতে ঢুকলাম, ওই থেকে একা করেছি বাকি 30 বছর, বাকি 30 বছর একাই করলাম, ও ঘরে ছিল। তারপরে উনি আর যাত্রাতে আসলেন না, তারপরে অভিনয় করেনি আর, সেই থেকেই ঘর সামলেছে। আপনি তো একটা সময় বীণা দাশগুপ্তার সঙ্গে চেতনা পথনাটিকাতে অভিনয় করেছিলেন। আরে বাবা, এটা জানলেন কি করে? জানি। হ্যাঁ, করেছিলাম। তা সেটা তো সামান্য কয়েক নাইট হয়েছিল, পোস্টার ড্রামা ওটাকে বলে, পোস্টার ড্রামা, ছোট 45 মিনিট নাটক, বিভিন্ন জায়গায় হয়েছে, করেছিলাম। বিনা এরকম শো হলে আমাকে ডাকতো, যেমন ছুটির সময় যাত্রার দল যখন ছুটি হয়ে যেত তখন কোথাও নটিবিনি হলে আমাকে গিরিশ ছাড়া উনি বিনোদিনী সাজবেন না, তো সেখানে আমাকে গিরিশ করতে হতো। এরকম বহু জায়গায় হয়েছে। আমি গিরিশ ঘোষ, নটি বিনোদিনী বিনা, তা এরকম বহু জায়গায় বহু অভিনয় করেছি। আমাকে দাদা অমুক দিন শো আছে অমুক জায়গায়, কোথায় না বর্তমানে রায়না, তাই তাহলে আবার কি গিরিশ করবি, এরকম করেছি। এবং বিজন থিয়েটারে তো 100 নাইট ওখানে হয়েছে, মানে তারপরেও করেছি। তখন বলতে গেলে একটা কম্বিনেশন হতো, কম্বিনেশন মানে বড় শিল্পীদের নিয়ে বড় বড় নাটক হতো, সোনাই দিঘি, বাঙালি, নটি বিনোদিনী, এইসব বিভিন্ন নাটক, শাহজাহান, সিরাজদৌল্লা, কম্বিনেশন এখন তো উঠে গেছে সেই কম্বিনেশন। ছুটির সময় হতো, খুব দর্শক হতো, আনন্দ পেত, কেননা প্রত্যেকটাই বড় শিল্পী, যে এক সিন করছে সেও বড় শিল্পী, সুতরাং শিল্পী দেখতে লোক আসতো। এরকমও হয়েছে, অনেক হয়েছে। আর কলকাতা দূরদর্শনেও আপনি কয়েকটা কাজ করেছেন। দূরদর্শনেই
কাটার মুকুট বলে একটা ফিচার হয়েছিল। তাতে ছিলাম পাপিয়া অধিকারী ছিল, দেবগোপাল ছিল, শিবদাস মুখার্জি ছিল, কিছু যাত্রার কিছু এদিকটা নিয়ে ওটা হয়েছিল কাটার মুকুট। একটা সন্তান বলে একটা টেলিফিল্মও তো বোধহয় সন্তান, হ্যাঁ, শ্রীলা মজুমদারের সাথে ওটা একটা জমিদার করেছিলাম সন্তান। সেটাও ওই ফিল্ম আর কি, টেলিফিল্ম। ওটাও করেছিলাম, বাইরে শুটিং হয়েছিল। মুন্সি প্রেমচাঁদের গল্প সন্তান, ভালো তো। তাহলে আপনি পেশাদার যাত্রা কবে লাস্ট, মানে লাস্ট আপনার নাইট? আমার তারিখটা তো ঠিক মনে নেই নাইটটা, তবে 14 সাল, 2014-তে আমার শেষ অভিনয়। তারপর এমনি কোনো অ্যামেচারে কল শোতে করেছেন যাত্রা? অ্যামেচারে টুকটাক করতে হয়, এখন অবশ্য ছেড়ে দিয়েছি। তারপর ধরো একটা অ্যামেচারের ক্লাব আছে, কিছু রবীন্দ্র ভারতীর ছেলে মেয়ে নিয়ে ওরা একটা গ্রুপ করেছিল। সেখানে আমাকে গেস্ট আর্টিস্ট হিসেবে যেতে হয়েছে। দিল্লিতে শো হতো ওদের পুজোর সময়, দিল্লিতে। তাও বেশ 4-5 বছর দিল্লিতে আমাকে যেতে হয়েছে ওদের হয়ে। ওরা ঐতিহাসিক বই বেশি করতো আর কি, ঐতিহাসিক বা পৌরাণিক। ওরা চাই কস্টিউম ড্রামা চাই, ওরা সোশ্যাল বই পছন্দ করে না, বলে যাত্রা যাত্রার মতো হবে। যাত্রা সোশ্যাল বই ভাল লাগে? যাত্রার সেই গেট হবে, সেই সংলাপ হবে, তবে তো যাত্রা। যাত্রা মানে ঐতিহাসিক। অবশ্যই ঐতিহাসিক, পৌরাণিক, তবে তো যাত্রা। তা এখন ধরো তুমি ভয় পেয়েছো, একটা অন্য মানুষের হয়ে কাজ করছো, কেউ দরজা খটখট করলে, এখন হলে তুমি হলে কে বলবে তো। আর যাত্রা হলে ওটা কে বড় করে বলতে হবে, কেননা অনেক দূরে দর্শক, তাদের শোনাতে হবে। আগের দিনে ধরো তোমার আঙ্গিক অভিনয় ছিল। আঙ্গিক কেন হতো? দূরে যে দর্শক, সে তো বুঝতে পারছে না তুমি কি বলছো, তাকে তো বোঝাতে হবে। সুতরাং সেখানে কিছু মুখ অভিনয় তোমাকে করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের বোঝাতে হবে যে আমি এই করছি। এই যে অনেকে ইয়ার্কি মারে, ও এটা দুঃখ। এই যে কপালে হাত দিয়ে, ও মহারাজ আমরা পরাজিত, ও মহারাজ আমরা জয়ী, এই যে ব্যাপারগুলো। ধরো হ্যাচাক লাইটে যাত্রা হতো তো, স্টেজে চতুর্দিকে হ্যাচাক লাইট ভর্তি, হরিশ্চন্দ্র ঢুকছে, কি ভীষণ অন্ধকার, তোমাকে ভেবে নিতে হবে এটা অন্ধকার। এবং নট অনলি দ্যাট, তোমাকে তোমার তুমি ফিল করবে সত্যি তো অন্ধকার। সেটা কিসের জন্য? অভিনয়ের জন্য। অভিনয় এমন করতে হবে, আঙ্গিক এমন করতে হবে, যাতে আলো তুচ্ছ, আলোকে কেউ তোয়াক্কাই করবে না। সত্যি ও দর্শকদের বলতে হবে এটা অন্ধকার, দর্শককে মেনে নিতে বাধ্য, এটা অন্ধকার। আঙ্গিক অভিনয় দিয়ে, আপনার অভিনয় দিয়ে সেটা বুঝিয়ে দিতে হবে অন্ধকার, এটা আলো, এটা অন্ধকার। অবশ্যই অবশ্যই, শুধু তাই নয়, অনেক কিছু, টাকা পয়সা, অনেক অনেক কিছু বোঝাতে হবে, আঙ্গিক দিয়ে বোঝাতে হবে। বৃষ্টি বৃষ্টি পড়ছে, মেঘ করেছে, মেঘ ডাকছে, গর্জন হচ্ছে, এগুলো সব অভিনয় বোঝানো যায়। আগের দিনে হতো, কিন্তু এখন সেটা করতে গেলে কি করলো, মেলো করে ফেললো, আরে ওটাই তো যাত্রা। কিন্তু সেই যাত্রাটা লোকে এখন ভুলে গেছে। এখন যাত্রা শিল্পীরা যাত্রা জানে না। এখন যা তোমার টিভিতে সিরিয়ালে হচ্ছে সেইভাবে তারা সংলাপ ওখানে বলছে, কিন্তু তা তো নয়। একদম সোশ্যাল অভিনয় করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সোশ্যাল, তা তো নয়। যাত্রার ব্যাপারটাই আলাদা। ওই যে বললাম যে কে আর কে, এটা আলাদা আছে। তো সুতরাং সংলাপের পরও নাট্যকারদের দোষ নেই, তারাও সেইভাবে সংলাপ লিখছে। আর যদি অরিজিনাল যাত্রা করা যায়, তাহলে নাট্যকার খুব কমই আছে, তবু তারা সেইভাবে নাটক লিখবে। যাত্রার কথাই হচ্ছে
দ্রুত প্রবেশ বেগে প্রস্থান, নন স্টপেজ। যাত্রায় তো কোনো সিন নেই, কোনো ইন্টারভেলও নেই, কিছুই নেই। সুতরাং এমন করতে হবে দর্শক যাতে পলক ফেলতে না পারে। দ্রুত প্রবেশ বেগে প্রস্থান। দুঃখের সিন হলেও তাই বলে কি দৌড়ে যে তুমি দুঃখের সিন তা নয়, তোমাকে ঢুকতে হবে তাড়াতাড়ি। অন স্টেজ তুমি তোমার অ্যাকশনে আসবে, তখন তুমি দুঃখ প্রকাশ করো, কিন্তু যাওয়া আসা তোমাকে খুব কুইক করতে হবে। ওই গতিটাই হচ্ছে যাত্রা। হ্যাঁ, যাত্রাই তো। আর একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করব, মানে আপনি 50 বছর পেশাদার যাত্রায় ছিলেন, এর মধ্যে এমন কোনো যাত্রাপালা যেখানে আপনাকে ব্ল্যাঙ্ক ভার্সে ডায়লগ বলতে হয়েছে? অধিকাংশই তো। তখন তো ব্লাঙ্ক ভার্সই ছিল, তখন 1.5 পাতা 2 পাতা ব্লাঙ্ক ভার্স মুখস্থ করতে হতো। আর ব্লাঙ্ক ভার্স এমন একটা জিনিস, এ করলে চলবে না। ছন্দ লয় আছে, যেমন প্রলয় ঝঞ্ঝাট জলে শঙ্কিতা মেদিনী, নাগিনীর ক্রোশ হাঁটছে ক্ষত, থর থর কাপে 10 দিক। এই যে লয়গুলো, এটা লয়ে বড় বাবু তবলার সাথে অভিনয় করতেন। তবলা বাজছে, বড় বাবু অভিনয় করে দেখিয়ে দিলেন, এই দেখো এখানে সোম, এখানে ফাঁক, এখানে এইভাবে অভিনয় করো। এই যদি তুমি মিস করো তাহলে তাল কেটে যাবে অভিনয়ের। সেসব শেখায়, সেসব জানে এরা। তো সুতরাং সেইগুলো বজায় রেখে এখন সম্ভব নয় আর যেখানে যাত্রা চলে গেছে, যুগ যেখানে এগোচ্ছে, সেখানে তো কিছু বলার নেই। এইভাবে মানিয়ে নিতে হবে, এইভাবেই চলবে, গতানুগতিক যেমন চলছে চলবে। কিন্তু সত্যিকারের যাত্রা সেটা এখন আর নেই। এখনকার দিনের ছেলেমেয়েরা জানেও না যে ব্ল্যাঙ্ক ভার্স কি, মানে সেটা। বাংলা সূত্র আমাকে একাডেমিতে যাত্রা ক্লাস হতো, তা আমাকে 2-3 বছর ক্লাসের জন্য ডেকেছিল যে আপনি ব্ল্যাঙ্ক ভার্সটা শেখান। তা আমি ব্ল্যাঙ্ক ভার্স তো আগের দিনের কথা, চারটিখানি কথা নয়। ব্ল্যাঙ্ক ভার্স শিখবে কি করে, এরা তো কিছুই জানে না। আমি স্টেজে ঢুকলাম, ঢুকেই আমি প্রথম বলেছিলাম, তোমরা কি শিখতে এসেছো আজকে? ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স একটা আদি জিনিস, জানো? আদি, সেটা ব্ল্যাঙ্ক ভার্স কোত্থেকে এসছে? সংস্কৃত থেকে ব্ল্যাঙ্ক ভার্স এসছে, সেইখান থেকে এসছে সেই আদি জিনিস। সেই নিয়মটাকে তোমাকে বজায় রাখতে হবে। তোমরা তো নিয়মই জানো না, কি যাত্রা শিখবে। আমি কে? আমি তোমাদের শেখাতে এসেছি। আমি কে? না শিক্ষক। শিক্ষক ক্লাসে ঢুকলে উঠে দাঁড়াতে হয়, তোমরা জানো না? তোমরা কেন বসে আছো? তখন উঠে দাঁড়িয়েছি। আমি ও আর হয় না। এটা শিক্ষণীয়, এটা তোমাদের শিখতে হবে যে আমাকে যখন শিক্ষকের আসনে বসিয়েছ তখন তাকে মর্যাদা দিতে হবে। একদমই তাই। আমি বলেছি ওদের যে দেখো, ব্ল্যাঙ্ক ভার্স সম্বন্ধে আমি তোমাদের জ্ঞান দিতে পারি, শেখাতে পারবো না। কারণ একটা ব্ল্যাঙ্ক ভাষা এত সোজা নয় যে তুমি এই 2 ঘন্টা 1 ঘন্টায় শিখে নেবে। ব্ল্যাঙ্ক ভার্স জেনে রাখো, ব্ল্যাঙ্ক ভার্স কি ছিল, কিভাবে বলা হতো, এইগুলো জেনে রাখো। কিন্তু ব্ল্যাঙ্ক ভার্স শেখা যাবে না, কেননা আমরা 2-3 মাস রিহার্সাল দিয়ে ব্ল্যাঙ্ক ভার্স রপ্ত করতে পারতাম না। সুতরাং খুব কঠিন জিনিস ব্ল্যাঙ্ক ভার্স। তাই বলে কি তোমরা পারবে না? নিশ্চয়ই পারবে। কিন্তু ঠিকই কি হবে, অভিনয় তো হয় না আজকাল, ব্ল্যাঙ্ক ভার্সে অভিনয় হয় না। তোমরা শিখে কি করবে? তবু জেনে রাখো এই 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 ব্যাপার, যতটা পারি বলেছি তাদের। অসীম কুমার মহাশয়ের যাত্রা জীবন সম্পর্কে আমরা অনেক কিছুই শুনলাম। এবার ওনার কাছ থেকে শুনে নেব ওনার জীবনে, এই যাত্রা জীবনে সম্মান বা পুরস্কারের ব্যাপারে উনি আমাদেরকে কি বলবেন। বাবা, পুরস্কার বলতে গেলে পুরস্কার তো ভুরি ভুরি পুরস্কার, ও তো বলা যাবে না। তো কয়েকটা বলছি, আমার ঘরে গিয়ে দেখো যে কাপ মেডেল এসব মানে বলা যায় না। আগের দিনে এটা রেওয়াজ ছিল অবশ্য, এখন আর নেই, তা বলা যাবে না। তবুও বলতে গেলে আমার স্মরণীয় যেটা, আমি নাট্য একাডেমি পুরস্কার পেয়েছি। আমি উত্তমবাবু যে বছর মারা যান ওই বছরই উত্তম কুমার স্মৃতি পুরস্কার পেয়েছি শ্রেষ্ঠ যাত্রা অভিনেতা হয়ে। আমি প্রমথেশ বড়ুয়ার স্মৃতি পুরস্কার পেয়েছি।
আর্ট ফোরামের পুরস্কার পেয়েছি, বাংলা চলচ্চিত্র সমিতির পুরস্কার পেয়েছি, ছোট ভনী পুরস্কার পেয়েছি। তাছাড়া ধরো তপন কুমার স্মৃতি পুরস্কার, শান্তি গোপাল স্মৃতি পুরস্কার, এগুলো পেয়েছি। তাছাড়া এই ক্ষমা করবেন, অজস্র নাম হয়তো সব বলতে পারলাম না। দিশারি পুরস্কার পেয়েছি অনেকবার। বাংলা চলচ্চিত্র পুরস্কার সমিতিও 2বার পুরস্কার পেয়েছি। এরকম বহু পুরস্কার, সব এখন বলতে পারলাম না, কিছুটা বিস্মৃতি তো বটেই, আর এত জড়িয়ে গেছে যে সব নাম বলা এখন মনে করা সম্ভব হচ্ছে না। যাত্রা জগতে আপনি একজন জীবন্ত কিংবদন্তি শিল্পী, তো সেই অর্থে সরকারি আনুকূল্য কিছু এখন আপনি কি পান? হ্যাঁ, অবশ্যই পাই। আগে পেতাম না, কিন্তু এখন তৃণমূল সরকার আমাদের দুস্থ শিল্পীদের 25,000 টাকা করে বাৎসরিক দিচ্ছে, যেটা আমাদের খুবই দরকার। তো আমরা আরো আমি 50 বছর দীর্ঘদিন যাত্রা থাকাকালীন 1914 সালে এই সরকার আমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন। তারপর থেকে 9,000 হলো, তারপর 14,000 না 15,000 হলো, এখন 25,000 করে মাসে দিচ্ছেন। বছরে 25,000। আর 1914-তে আমি এককালীন 2019 জন্মে এমন হয়েছে, 2014 সালে উনি 1 লাখ টাকা পুরস্কার দিয়েছিলেন। আমরা আজকের পর্বের একদম শেষের দিকে চলে এসেছি। এবার অসীমবাবুর কাছ থেকে ওনার অভিনয়ের কিছু অংশ অসীমবাবু যদি একটু দেখায়, তো এবার আমরা অসীমবাবুর কাছ থেকে দেখে নেব ওনার নটি বিনোদিনীতে গিরিশ ঘোষের চরিত্রের কিছু অভিনয় অংশ। এখন গিরিশ বাবু রামকৃষ্ণ ঠাকুরকে খুব পছন্দ করতেন না। ওনার মনে সব ঢুকিয়ে দিয়েছিল যে ঠাকুর তোমাকে থিয়েটার ছাড়া করবে, আর গিরিশবাবু তো থিয়েটার অন্তপ্রাণ। এর মাঝে একদিন উনি চৈতন্য লীলা দেখতে ঠাকুর এসছেন তার থিয়েটারে। তখন ম্যানেজার বা ওনার সঙ্গীরা ওনাকে বেশি করে মদ খাইয়ে দিয়েছে, উনিকে বেশি করে মদ্যপান করিয়ে দিয়ে বলেছে ঠাকুর এসছে তোমাকে ভাঙচি দিতে, তোমাকে থিয়েটার ছাড়া করবে। ঠাকুর এসছে? উনি তখন পুরো একদম প্রচন্ড মদ খাইয়ে দিয়েছে ওরাই। কোথায় ঠাকুর? ওই তো ওখানে বাইরে আছে, চলো দেখ ওখানে। এখন ঠাকুর তখন কইরে গিরিশ গিরিশ করে মরছে। তখন এসছে, কোথায় ডায়লগার করছি, হ্যাঁ কোথায় কোথায় এসে সালা ভণ্ড তপস্বী এসে দেখে ঠাকুর ভাব সমাধি হয়ে আছে। বলে তপস্বী বলে গায়ে টাচ করেছে, টাচ করার পর কারেন্ট খাওয়ার মতো, মানে তড়িদাহতের মতো মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে ওনার নেশাও কেটে গেছে। নেশে কেটে গেছে। তখন ঠাকুর বলছে, কে রে গিরিশেলি, মাটিতে পড়ে কেন? উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। গায়ে হাত দিয়েছে, সাথে সাথে জ্ঞান ফিরে এসছে। তখন এইবার গিরিশ ঘোষ ডায়লগ বলছে, কে কে কি আমার সারা দেহে এমন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল কেন? কে কে আমায় স্পর্শ করলে আস্তে আস্তে উঠেছে? কে কে তুমি? ঠাকুরকে দেখেছি, ঠাকুরের মধ্যে 3 মূর্তি দেখতে পাচ্ছে। কে কে তুমি? তুমি যে যমুনার কোলে কদম্বের শাখে বসে বাজাতে বাঁশরি, তুমি ত্রিসত্য পালিবার তরে 14 বৎসর লাগে গিয়েছিলে বনে, যার গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশ পাতর ধন্য হলো জগাই মাদায়। তুমি কি সেই যোগীর ধ্যানের ধন পতিত পাবন? বলো কে কে তুমি ঠাকুর? আমি শুনেছি তিসাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সবই মিছে কথা?
ভাবিতে যে ব্যথা বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে। এসো এসো ঠাকুর, আমার চৈতন্য লীলা দেখবে এসো। সভ্য সমাজের অবহেলিত এই অবাগতের মাঝে নিজের গুণে এসেছে যদি অহেতুক কৃপা সিন্ধু। বাংলার এই রঙ্গশালার প্রতিটি ইট কাঠ পাথরের মাঝে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো ঠাকুর, তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই বলে শেষ করলাম। অসাধারণ অসাধারণ অসীম কুমার বাবু দেখালেন রামকৃষ্ণের সেই অভিনয়। এইবার উনি দেখাবেন মোহন অপেরায় ওনার সতী তুলসীতে সেই বিখ্যাত চরিত্র দানব শঙ্খচূড়ের চরিত্র উনি করেছিলেন, সেই চরিত্রের কিছু অভিনয় অংশ। আমি যে চরিত্র করেছিলাম তখন আমার বয়স 42-43 হবে। এখন আমার বয়স 86 বছর বয়স। সুতরাং একটু মানিয়ে নেবেন। ভুল হতে পারে, সংলাপ উচ্চারণে ভুল হতে পারে, প্লিজ একটু মানিয়ে নেবেন। শঙ্খচূড় এই ঘটনাটা হচ্ছে ব্রহ্মকৈবর্ত পুরাণ থেকে নেওয়া, সতী তুলসীর ঘটনা। সতী তুলসীর স্বামী ছিল শঙ্খচূড়। তো শঙ্খচূড় ধরাধামের অবস্থা দেখে সহ্য হলো না, সে তখন তপস্যায় বসলো, সাধনায় সে ব্রহ্মাকে তুষ্ট করে অমরত্ব লাভ করলো অন কন্ডিশন, এই মাদুলি দিলাম, এই মাদুলি তোমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি অমর। সঙ্গে সঙ্গে তোমার স্ত্রীকে অসতী হতে হবে, তবেই তোমার মৃত্যু। তোমার স্ত্রী অসতী হবে এবং মাদুলি তোমার কাছ থেকে হরণ হবে, তখন তোমার মৃত্যু। তার আগে তোমাকে কেউ মারতে পারবে না, এই কন্ডিশন। বলো তো তাই হবে। এইবার দেখলো সে তো অমর। দেবতাদের যুদ্ধ ঘোষণা করলো, দেবতারা সব হেরে যাচ্ছে। তখন দেবতারা উপায় না পেয়ে তখন ওদের যে সর্বশক্তিমান উগ্রচণ্ডা কালী, তাকে যে ধ্যানমগ্ন হয়ে আছে তাকে যে জাগালো, তার ধ্যান ভাঙলো। বলে কি, ওই যে এরকম শঙ্খচূড় বলে এক দানব খুব অত্যাচার করছে, আমরা টিকতে পারছি না, শিগগিরই এসো, তাকে তোমাকে মারতে হবে, মারতে হবে। তাই বলে, হ্যাঁ এটা ব্রহ্মা বিষ্ণুময় সবাই বলছে তোমাকেই যেতে হবে, তারা কেউ মারতে পারবে না। এইবার উগ্রচণ্ডা কলি আসছে, এদিকে শঙ্খচূড়ের কাছে খবর হয়ে গেছে উগ্রচণ্ডা আসবে ওকে মারতে। ও বলছে আসুক, আমি তো অমর, আমাকে মারবে কি। এই উগ্রচণ্ডা আসছে, তখন সে যুদ্ধে উন্মত্ত হয়ে ঘোরাঘুরি করছে। তখন আনন্দে আত্মহারা হয়ে উগ্রচণ্ডাকে দেখবে। আমি ওইভাবে ধরতে পারবে? আপনি যদি ধরে বলেন তো। আমি নিজে, আমার হাত কাঁপবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখছে, ঘুরেই উগ্রচণ্ডাকে দেখেছে। কে 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 তুমি? তুমি ঘোরা তমসি বর্ণা, চতুর্ভুজা, রক্তমুখ, লোল জিহ্বা, ত্রিনয়নী বাবা, তুমি উগ্রচণ্ডা কালী, দেবতাদের সাধনায় তুষ্ট হয়ে দানব ধ্বংস করতে ছুটে এসেছো। এসো এসো উগ্রচণ্ডা কালী, এসো। তার আগে হে মাতা, এই দানব শঙ্খচূড়ের প্রণাম গ্রহণ করো। ওম দ্রংষ্টকর বদনে ক্ষীরমালা বিভীষণে চণ্ডিকা চণ্ড মাধনে নারায়ণী নমস্তুতে কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়ঞ্জনে ভৃত পরিহরিচণ্ডী নারায়ণী নমস্তুতে ময়ূর কুক্কুটবিতে মহাশক্তি ধরে নাকে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে।
ওং করতৌষানো সুবর্ষরি শুভানি ভদ্রন্না ভিগন্তু চাপদ ওং করতৌষানো সুবর্ষরি শুভানি ভদ্রন্না ভিগন্তু চাপদ ওং করতৌষানো সুবর্ষরি শুভানি ভদ্রন্না ভিগন্তু চাপদ। হে মাতা, এই দানব শঙ্খচূড়ের সহস্র প্রণাম গ্রহণ করো। দেবতাদের সাধনায় তুষ্ট হয়ে দানব ধ্বংস করতে ছুটে এসেছো। এসো, এই চেপে গেছে। এসো অগ্রচণ্ডা, শক্তিশালী শঙ্খচূড় তোমাকে সাদরে যুদ্ধে আহ্বান করছে। বলে যুদ্ধ আরম্ভ হলো। 14 দিন অর্থাৎ এক পক্ষ কাল ধরে যুদ্ধ চলেছিল। এক পক্ষ কাল পরে অগ্রচণ্ডাদের এ তো অমর, তখন উনি ধ্যান যোগে জানতে পারেন এ তো অমর দেবতা, এরা কার সাথে যুদ্ধ করতে পাঠিয়েছে আমাকে? যে দেবতাকে খুব বকাবকি করলেন, হ্যাঁ নিজেরা বর দিয়ে তাকে, অমর বর দিয়ে তাকে আমার কাছে যুদ্ধ করতে পাঠিয়েছ, যা। উনি তো চলে গেলেন, আবার ধ্যানমগ্ন হলেন। এদিকে শঙ্খচূড় ভাবলো যুদ্ধ করতে ত্যাগ করা মানে উনি তো রণভঙ্গ দিয়ে চলে গেছেন, রণক্ষেত্র ত্যাগ করা মানে পরাজিত হওয়া। তখন সে আনন্দ, কোথায় কোথায় তোমরা, কোথায় দেবতা, কোথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দেখে যাও তোমাদের উগ্রচণ্ড কালী আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছে। দম ফুরিয়ে গেছে, দম 40 বছর হলে দমটা বিরাট থাকতো, পড়ে গেছে। এইখানেই শেষ হল। পরে অবশ্য শঙ্খচূড়কে মেরে দিয়েছিল দেবতারা, বিষ্ণু মেরে দিল, আলাদা র্যাঙ্ক আছে। এই নাটকেই দেখানো হয়েছিল, এই শেষ হয়ে গেল। অসাধারণ, গায়ে কাটা দেওয়ার মতো। তাহলে 40 বছর আগে আপনি স্টেজে কি করেছেন, এখন আপনি যা দেখালেন, সত্যি অসাধারণ। আর এবার একদম শেষে চলে এসেছি, আর একটাই প্রশ্ন করব, তারপর আমরা এই অনুষ্ঠান শেষ করব। আপনার তাহলে এখন সময় কাটে কি করে? আমি সময় পাই না গো, কেন সকালে উঠে আমি প্রোগ্রামটা বলি সারাদিনে, তাহলেই বুঝতে পারবে। সকালে উঠলে টুকটাক কোনোদিন প্রাণায়াম করি, কোনোদিন করি না, সেটা ইচ্ছে মুডের পরে নির্ভর করে, নিয়মিত কিছুই নেই। উঠে ঘুম থেকে উঠে ঘুম চোখে 1 কাপ কফি খাই, সেটা নিজে করে খাই। আমার ফ্যামিলিতে কোনো মহিলা নেই, আমি আর আমার সম্পর্কে নাতি 25-26 বছর বয়স, তাকে নিয়ে থাকি। তাকে ছেলেবেলা থেকে আমি মানুষ করছি, সে আমাকে পাহারা দেয়, এই দুজনে থাকি। আমি নিজে এখনো রান্না করি, যেটা বলছিলাম, সকালে উঠে 1 কাপ কফি খাই। কফি খেয়ে দোকান বাজার যাই বলুন একটু যাই, এসে টিফিন করি, সামান্য একটু টিফিন করি। টিফিন করার পর যাই রান্না করি সেটাকে কোটা, ধোয়া, পরিষ্কার করা, রান্নাঘরে হেসেলের যা যা কাজ সবগুলো করতে হয়, করে রান্না চাপাই। রান্না শেষ করি, বেশি না 1টা কি 1.5খানা পদ করি আর ভাত করি। রান্না হয়ে গেল, রান্না হয়ে যাওয়ার পর ঘন্টাখানেক বিশ্রাম নেই, তারপরে বাথরুমে ঢুকি, চান সেরে এসে খাই। খেয়ে দিয়ে 1টার মধ্যে খেতে হবে, আমাকে খেতে হবে মানে নিয়ম করে নিয়েছি, 1টায় খাই। 3:30 থেকে 4টার মধ্যে উঠে পড়ি, কোনোদিন ঘুম হয় কোনোদিন হয় না। 4টায় উঠে একটু টিভি খুলি, ঘন্টাখানেক টিভি দেখি, বিভিন্ন প্রোগ্রাম দেখি। খেলা থাকলে কিন্তু খেলা সবার আগে আমি দেখি, যে কোনো খেলাটা আমি খুব ভালোবাসি। ঘন্টাখানেক পর একটু চা করি, চা করে খাই, খেয়ে আবার টিভি দেখি। রাত্রে রুটি করতে পারি না, অসুবিধা হয়, দুপুরের কিছু তরকারি রেখে দিই, আর বাইরে থেকে রুটি কিনে রাত্রে খাই, দুইজনে, আমি এবং নাতি
দুজনে খেয়ে শুয়ে পড়ি, এই সারাদিনের প্রোগ্রাম। সুতরাং সারাদিনে আমাকে সময় কাটে বলবে না, সংসার নিয়েই ব্যস্ত। তার মধ্যে গোছগাছ আছে, বিছনা ঠিক করা, আল্লাহ গোছানো, বাথরুম ঠিক করা বা বাথরুম পরিষ্কার করা, ঘর দর গোছানো, সবই আমাকে করতে হয় এবং করছি। করলে শরীর ভালো থাকে, মনটাও ভালো থাকে। বউটা 2 বছর হলো মারা গেছে। বউটা ফটোর দিকে তাকিয়ে থাকি মাঝে মাঝে, কষ্ট হয় যখন তখন বউয়ের দিকে তাকাই, আমি দেখছো তো কি ঝামেলা ফেরিয়ে গেছো। এইভাবেই কাটছে আজকে। ফটোর সাথে মাঝে মাঝে কথা বলি, অনেকক্ষণ ধরে কথা বলি, কেন দীর্ঘ 20 বছর একসাথে যাত্রা করেছি। বউয়ের খুব রসিকতা করতাম, বউয়ের সাথে দিন রাত রসিকতা করতাম, সেটা বন্ধ হয়ে গেছে। এইভাবেই কাটছে আর কি, এবং কেটেও যাবে বাকি জীবনটা আর কি। নিজের নিজের কাজে এখন আপনার জীবন কেটে যাচ্ছে, যাই হোক। আর শেষে দুটো ব্যাপার আছে দাদা, আজ এখানে আমার উদ্বোধন করতে হবে, দাদা এখানে নাটক কম্পিটিশন আছে, বিচারক হয়ে যেতে হবে, দাদা আমাদের এই ক্লাবে একটুখানি নাটকটা দেখিয়ে দিতে হবে, এসব তো লেগেই আছে, টুকটাক লেগেই আছে। এই যতদূর পারি করি, আর যখন পারি না, না করে দিই, এই আর কি। ঠিক আছে, আমরা জীবন্ত কিংবদন্তি যাত্রা শিল্পী অসীম কুমার মহাশয়ের আজকে সাক্ষাৎকার গ্রহণ করলাম। তার যাত্রা জীবনের এবং তার ব্যক্তিগত জীবনেরও নানান জানা অজানা কাহিনী আমরা শুনলাম। তো আজকের মতন আমরা আমাদের পর্ব এখানেই শেষ করছি। অসীমবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আজকের মতন আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।